পুরাণে বলে সমুদ্র মন্থনে গরল উঠেছিল, আর সেটাই কণ্ঠে ধারণ করে মহাদেব নীলকণ্ঠ হয়েছিলেন। আমাদের তো দৈব ক্ষমতা নেই, তাই যখন জানতে পারি যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে যেটা মুখে নিচ্ছি সেটা বিষ, ভয় করে বই কি। একটা সাম্প্রতিক গবেষণা রিপোর্ট বলছে ক্ষতিকর জীবাণু মারতে বিভিন্ন টুথপেস্টে ব্যবহৃত একটি বিশেষ রাসায়নিক ডেকে আনতে পারে স্বাস্থ্য বিপর্যয়। এই রাসায়নিকের উদ্দেশ্য ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসের নিধন। এই রাসায়নিকের জেরেই এক টুথপেস্ট কোম্পানি যদি দাবি করে তাতে আপনার দাঁত 12 ঘন্টা জীবাণুমুক্ত থাকবে, তো আরেক টুথপেস্ট কোম্পানি বলে তাদের প্রোডাক্ট ব্যবহারে 24 ঘন্টা ব্যাকটেরিয়াহীন থাকবে আপনার দন্তরুচি কৌমুদী। কিন্তু বেশি মাত্রায় এই রাসায়নিকের ব্যবহার দাঁত মাজার ক্ষেত্রে কিংবা হাত ধোয়ার ক্ষেত্রে ডেকে আনছে বিপদ। এই উদ্বেগের ছবিটা দিয়েই শুরু করব আজকের অনুষ্ঠান। কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে মুশকিল, কিন্তু দাঁত রাখতে গিয়ে আবার অন্য কোনো মুশকিলে পড়ছি না তো? প্রশ্নটা হেঁয়ালির মতো শোনালেও পরিবেশ নিয়ে গবেষণা করা একটি সংস্থার করা সমীক্ষা থেকে যা উঠে এসেছে তা শুনলে কিন্তু দাঁতে দাঁত লেগে যাওয়ার জোগাড় হতে পারে। টুথপেস্ট এবং হ্যান্ড স্যানিটাইজার। দাঁত ঠিক রাখতে এবং খাওয়ার আগে ও পরে হাতের পরিচ্ছন্নতা বজায় রাখতে এই দুটি জিনিস আমরা প্রতিদিনই ব্যবহার করি। সম্প্রতি টক্সিক্স লিঙ্ক নামে একটি সংস্থা টুথপেস্ট ও হাত ধোয়ার সাবানের 11টি করে পণ্যের ওপর সমীক্ষা চালিয়ে দাবি করেছে 78% পণ্যেই ট্রাইক্লোসেন নামে একটি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানের সন্ধান মিলেছে। BIS का एक पर्सनल केयर प्रोडक्ट के लिए 3000 ppm का स्टैंडर्ड है। जो क्वांटिटी हम लोगों ने पाया है तो इसमें एक सैंपल जो है उसमें 3000 के थोड़ा सा ऊपर ट्राइक्लोसिन मिला है। इसका मतलब वो हार्मफुल होने की संभावना है। টক্সিক্স লিঙ্ক সংস্থা সূত্রে দাবি সমীক্ষার জন্য নমুনা হিসেবে 11টি টুথপেস্ট এবং 11টি হ্যান্ড ওয়াশকে বেছে নেওয়া হয়। 16টির মধ্যেই ট্রাইক্লোসেন পাওয়া গিয়েছে। তার মধ্যে 5টিতে এই রাসায়নিকের মাত্রা নির্ধারিত সীমা অর্থাৎ 3000 ppm এর থেকে অনেক বেশি পরিমাণে রয়েছে। 11টি টুথপেস্টের নমুনার মধ্যে 4টিতে ট্রাইক্লোসেনের মাত্রা ছিল 3180 ppm। একটি হ্যান্ড ওয়াশ অর্থাৎ হাত ধোয়ার সাবানে তো 3068 ppm ট্রাইক্লোসেন মিলেছে। আমরা পেস্ট বা হ্যান্ড ওয়াশ ইউজ করছি তখন একটা হ্যান্ড টু মাউথ কন্ট্যাক্টও হচ্ছে, তার ফলে ওরাল কোনো প্রবলেম হতে পারে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে প্রবলেম হতে পারে, ওবেসিটি হতে পারে বা অন্য কোনো এফেক্টও হতে পারে। যে এই কেমিক্যালটা যেটা আমরা জানছি যে এটা আমাদের হরমোনাল ইমব্যালেন্স করছে। বিশেষজ্ঞরা বলছেন এই রাসায়নিক টুথপেস্ট বা হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে আমাদের পেটে গিয়ে মারাত্মক ক্ষতি করতে পারে। এই রাসায়নিকের জেরে পেটের গোলমাল থেকে স্নায়ুতন্ত্রের বড়সড় ক্ষতি পর্যন্ত হতে পারে। চরম ক্ষতি হতে পারে শিশুদের, তাদের একাগ্রতার অভাব দেখা দিতে পারে, স্মৃতিশক্তিও কমে যেতে পারে বলছেন বিশেষজ্ঞরা। তাদের প্রশ্ন, 2008 সালে আমেরিকায় ট্রাইক্লোসেনের ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তাহলে ভারতে কেন তা করা হবে না? পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই জরুরি, কিন্তু বহু বিশেষজ্ঞরই বক্তব্য অতিরিক্ত পরিচ্ছন্ন থাকতে গিয়ে যাতে শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল না হয়ে যায় সেটাও দেখার প্রয়োজন। দেখতে হবে হাত বা দাঁতের ব্যাকটেরিয়া মারতে আপনি যার উপর ভরসা করছেন তা যেন আপনার শরীরের ক্ষতি না করে। এবিপি আনন্দ। শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অগ্নিমিতা গিরিশ সরকারের কাছে যাব। প্রথমে আপনাকে যেটা জানতে চাইবো, আমরা সবাই জানি যে কোনো বাড়ির বাচ্চাদের একটা অভ্যেস থাকে যে টুথপেস্ট খেয়ে নেয়া, তাতে এই ক্ষতিটা কতটা বেশি হতে পারে? এক, দুই হচ্ছে যে কি ধরনের এই কেমিক্যালগুলো বাচ্চাদের শরীরে যখন ঢুকছে, বহু বাড়িতেই ভারতের মতো গরিব দেশে তো বটেই যে বাবা মায়ের আলাদা টুথপেস্ট এবং বাচ্চার আলাদা টুথপেস্ট, এরকম ব্যাপারটা হয় না। সুতরাং একটা কমন টুথপেস্টে গোটা বাড়ির মানুষ দাঁত মাজেন, সেক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা কিরকম থাকে? ক্ষতিটা শুরু হয় না ব্রেস্ট ফিডিং থেকে। তার কারণ যখন মা অনেক দিন ধরে এই টুথপেস্টটা ব্যবহার করছেন, তার ব্রেস্ট মিল্কে, তার ব্লাডে, তার ইউরিনে ট্রাইক্লোসান এসে যাচ্ছে। বাচ্চার ক্ষতিটা কিন্তু ব্রেস্ট ফিডিং থেকে শুরু হচ্ছে। তার মানে যখন সে ব্রেস্ট মিল্ক খাচ্ছে তখনই কিন্তু সে ট্রাইক্লোসান তখনই গ্রহণ করছে। আপনি বলছেন দাঁত মাজা তো অনেক বড় পরের ব্যাপার, অনেক পরের ব্যাপার। এবার ট্রাইক্লোসান কি করে? ট্রাইক্লোসান মানে হরমোনাল বিভিন্ন রকমের ইমব্যালেন্স করে। তার মধ্যে T3 T4 কমায়, মানে থাইরয়েড হরমোন লেভেলগুলোকে কমায়, তার ফলে হাইপোথাইরয়েডিজম হয়। টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন সেগুলোরও ইমব্যালেন্স করে, তাদের রিপ্রোডাক্টিভ প্রবলেমও হতে পারে। এবার থাইরয়েড হরমোনস কমানোর জন্য কি হয়? একটা বাচ্চার থাইরয়েড হরমোনস এত ইম্পর্টেন্ট, কারণ আমাদের ব্রেন ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সবকিছু ডিপেন্ডেন্ট অন থাইরয়েড হরমোন। এইটাই যদি গন্ডগোল হয়ে যায় তার মানে কোনো ব্রেন ডেভেলপমেন্ট হবে না, তার IQ লেভেল কম হবে, তার গ্রোথ হবে না
ঠিকঠাক, সে ওবেজ হয়ে যাবে। তো এটা তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রবলেম একটা হচ্ছে। এর সঙ্গে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ইমিউনিটি প্রবলেম। যেহেতু আপনি একটু আগে বললেন যে এটা একটা অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, এটা যদি ব্লাডে জমে থাকে বহু দিন ধরে, তাহলে কি হচ্ছে, একটা মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। যে জীবাণুগুলো আমরা প্রতিদিন ফেস করি, সেখানে তো আমাদের একটা ইমিউনিটি তৈরি হয়। এবার সেই ইমিউনিটিটা তৈরি হচ্ছে না, কারণ আমরা তো অলরেডি একটা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট নিয়ে ঘুরছি সঙ্গে। তাহলে আমাদের কোনো ইমিউনিটি তৈরি হলো না ওইটার এগেনস্টে। এবারে যে জীবাণুগুলো আমাদের হবে সেগুলো কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্ট। তার মানে শুধু ট্রাইক্লোসান রেজিস্ট্যান্ট না, অন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপমেন্ট। মানে এই অতিরিক্ত সাবধানতা আমাদের স্বাভাবিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে অবধি কমিয়ে দিচ্ছে। একদম, ইমিউনিটিটা অ্যাকচুয়ালি কিন্তু ফল করে যাচ্ছে। আর একটা দিক আছে ইমিউন সিস্টেমের, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হচ্ছে, মানে অ্যালার্জি, অ্যাজমা, হে ফিভার এগুলো বেড়ে যাচ্ছে। শরীর অতিরিক্ত রিঅ্যাক্ট করছে, অতিরিক্ত, কারণ ওটাও তো ইমিউন সিস্টেমকে অল্টার করে দিচ্ছে। তার ফলে আমাদের কি হবে, আমাদের কিন্তু যার অ্যাজমা রয়েছে তার কিন্তু বারে বারে অ্যাজমার অ্যাটাক হবে, যার অ্যালার্জি রয়েছে তার কিন্তু কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হবে, বিভিন্ন রকমের ফুড অ্যালার্জি দেখা দেবে। তার মানে শুধু একটা দিকে নয়, মানে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হচ্ছে, রিপ্রোডাক্টিভ ডিসঅর্ডার হচ্ছে, ইমিউন সিস্টেম ডিসঅর্ডার হচ্ছে, মানে প্রত্যেকটা সিস্টেমই কিন্তু একটা শিশুর ক্ষেত্রে এফেক্টেড হয়ে যাচ্ছে। অথবা দেখুন, দুটো প্রয়োগই হচ্ছে কিন্তু আমাদের বেশি ভালো, বেশি জীবাণুমুক্ত থাকার অভ্যেস এবং চাহিদার জন্য আমরা থাকতে চাইছি, করতে গিয়ে বড় বিপদ ডেকে আনছে। ঠিক কি ধরনের বিপদ ডেকে আনছে এই রাসায়নিক, দেখুন। একাধিক টুথপেস্ট এবং হ্যান্ড স্যানিটাইজারে ট্রাইক্লোসনের উপস্থিতি, তাও আবার নির্ধারিত মাত্রার চেয়ে ঢের বেশি। আমার আপনার মতো সাধারণ মানুষের পক্ষে কখনোই বোঝা বা জানা সম্ভব নয় আমরা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করছি তার মধ্যে মাত্রাতিরিক্ত পরিমাণে এমন কিছু আছে কিনা যা আমাদের শরীরের ক্ষতি করছে। চিকিৎসকদের দাবি, টুথপেস্ট কিংবা হাত ধোয়ার সাবানে অত্যধিক পরিমাণে ট্রাইক্লোসন থাকলে সবচেয়ে ক্ষতির সম্ভাবনা শিশুদের। নিয়মিত বেশি পরিমাণে এই রাসায়নিক শরীরে ঢুকলে বাচ্চাদের স্নায়ুতন্ত্রে প্রভাব পড়তে পারে, একাগ্রতা নষ্ট হয়ে যায়, স্মৃতিশক্তি কমতে পারে, শরীর ও মনের বৃদ্ধি আটকে যেতে পারে। পেটের রোগ এড়াতে বাবা মায়েরা শিশুদের বারবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলেন। অনেক বাচ্চা আবার দাঁত মাজার সময় টুথপেস্ট খেয়েও ফেলে। দুক্ষেত্রেই ক্ষতির আশঙ্কা প্রবল। ট্রাইক্লোসেন হচ্ছে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে এর। শর্ট টার্ম এটা ব্যাকটেরিয়া মেরে থাকে ঠিকই, কিন্তু এটা যদি লং টার্ম ইউজ হয়, যদি দেখা যায় যে পরিমাণ থাকার কথা তার চেয়ে যদি বেশি পরিমাণে থাকে, তাহলে এর কিন্তু ক্ষতিকারক এফেক্ট আছে। লিভারে এফেক্ট করতে পারে, ক্যান্সার হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ড এফেক্ট করতে পারে। সব কিছু যদি ট্রাইক্লোসেন দিয়ে আমাদের ব্যাকটেরিয়া মারছি, এটা কিন্তু ঠিক নয়। বড়দের ক্ষেত্রেও ক্ষতির আশঙ্কা নেহাতই কম নয়। চিকিৎসকরা বলছেন, মাত্রাতিরিক্ত পরিমাণে ট্রাইক্লোসেন নিয়মিত পেটে গেলে লিভার ও অন্ত্রের মারাত্মক ক্ষতি হয়। পাশাপাশি এই রাসায়নিক হরমোনের স্বাভাবিক কার্যপ্রক্রিয়ার পথেও বাধা হয়ে দাঁড়াতে পারে। হু হু করে কমে যেতে পারে রোগ প্রতিরোধের ক্ষমতাও। হার্ট ফাংশনকে 10% হলেও ডিক্রিজ করে দেয় মাইস এবং ফিশের উপরে, এবং সেটা যে মানুষের উপরে আসতে পারে না সেটা কিন্তু অলরেডি এটা বাই ডিফল্ট ইট ইজ প্রুভ। ধরুন কারোর 50% কার্ডিয়াক ডেভিয়েশন রয়েছে, সেখানে যদি ট্রাইক্লোসানের ইউজ করার জন্য তার 10% আরও ডিক্রিজ হয়, তখন কিন্তু টোটাল বডি এফেক্টের উপরে হার্ট হবে। 2010 সালের একটি গবেষণায় দেখা যায় ট্রাইক্লোসেন ব্যাকটেরিয়ার দূষণকে মুক্ত রাখে, তবে এটি ইঁদুরের প্রজনন ক্ষমতাকে হ্রাস করে। 2013 সালের একটি গবেষণায় বলা হয় এই উপাদানটি শুক্রাণুর উৎপাদন কমিয়ে দেয়। এমনকি অত্যধিক পরিমাণে ট্রাইক্লোসেন দীর্ঘদিন ধরে শরীরে গেলে ক্যান্সার হওয়ারও আশঙ্কা রয়েছে বলে ইঁদুরের ওপর করা এক গবেষণায় উঠে এসেছে। কিন্তু কিভাবে শরীরে ঢুকে ক্ষতি করে ট্রাইক্লোসেন? বিশেষজ্ঞদের বক্তব্য, একটি হরমোনের যে গঠনগত আকার প্রায় সেই একই আকার ট্রাইক্লোসেনের, ফলে খুব সহজেই কোষের যেখান দিয়ে হরমোন শরীরে ঢোকে সেই পথ বন্ধ করে দেয় ক্ষতিকারক এই রাসায়নিক, যার জেরে শরীরে ঢুকতে পারে না হরমোন। বিশেষজ্ঞদের মতে এর ফলে ওজন বাড়তে পারে, এমনকি শারীরিক গঠনও বিঘ্নিত হতে পারে। আমেরিকায় ইতিমধ্যে এই রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ক্ষতির কথা জেনেও ভারতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? ইউএসএতে এখন টুথপেস্ট বা আদার্স মাউথওয়াশগুলো উইদাউট ট্রাইক্লোসান দিয়ে নিয়ে আসছে। ট্রাইক্লোসান অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ইউজ হচ্ছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বা আদার্স ইন্ডাস্ট্রিগুলোতে। বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালে পাওয়া গেছে যে হরমোনাল কিছু প্রবলেম ছিল, বা কার্ডিয়াক মাসলস বা মাসল সেলসগুলোতে কিছু প্রবলেম দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এছাড়া একটি পরোক্ষ ক্ষতির দিকও রয়েছে। হাত ধুয়ে বা দাঁত মেজে আমরা যে জল ফেলি তাতেও ক্ষতিকর মাত্রায় ট্রাইক্লোসেন মিশে থাকে। সেই জল দিনের পর দিন নালা দিয়ে জলাশয়ে পৌঁছয়, সেই রাসায়নিক মেশা জলই মাছের পেটে যায়। আবার অনেক সময় এসব জলাশয়ের জলই চাষের কাজে ব্যবহার করা হয়। এই মাছ বা খাদ্যশস্যই আবার ঘুরে আমাদের পেটে যায়, যার ফলেও ক্ষতির প্রবল আশঙ্কা। সুমন ঘরাই, অরিত্রিক ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।
ডক্টর রাজু বিশ্বাসের কাছে যাব। দন্ত চিকিৎসক হিসেবে কতটা অ্যালার্মিং এই সিচুয়েশনটা আপনার কাছে? এই জন্য জানতে চাইছি যে এখন তো বিজ্ঞাপন অনেকটা নির্ধারণ করে, হয়তো এই অনুষ্ঠানের মাঝেও দেখব একটা বিজ্ঞাপন যেখানে একটা কোম্পানি বলছে যে 12 ঘন্টা আমার টুথপেস্ট ব্যবহার করলে আপনি জীবাণুমুক্ত থাকবেন, আরেকজন দাবি করছে 24 ঘন্টা, একজন সুদর্শন মডেল অ্যাপ্রন পরে আপনার মতো ডাক্তার সাজছেন, সে যে বলছেন যে এই যে মাজন, এই মাজনই পৃথিবীর শ্রেষ্ঠ মাজন। আমি বলছি যে এই বিজ্ঞাপনের জগতে ঠিক কতটা বিপদ আমরা ডেকে আনছি বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে এই কেমিক্যালটা ব্যবহার করে? দেখুন, বেশিরভাগ বিজ্ঞাপন থেকেই আমরা অনেক রকম কুপ্রভাবের শিকার হচ্ছি। আমি একজন ডেন্টাল সার্জন হিসাবে যেমন বলে থাকি যে এইভাবে ব্রাশটা করুন, এই একটা টুথপেস্ট দিয়ে ব্রাশ করুন, যেখানে কখনোই মেনশন করা হয় না কোন টুথপেস্ট। বেশ, বেসিক্যালি আমাদের পিছিয়ে পড়া যে দেশ, তার মধ্যে আমরা এই পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কজন মানুষ পেস্ট ইউজ করেন সেটাও একটা রেশিও আছে। অনেকেই ইউজ করেন না। সকালবেলা যদি আপনি শিয়ালদা কোলে মার্কেটে চলে যান, দেখবেন নিমের দাঁতন, আমি বলতেই যাচ্ছিলাম ব্যাক টু বেসিক, দাঁতন বেটার বলছেন, ইউজ করছে। হ্যাঁ, আমি যদি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, আমাদের বেসিক্যালি কাজটা হচ্ছে ব্রাশের। ব্রাশ মেকানিক্যাল ওয়েতে আমাদের দাঁতের মধ্যে যে ফুড ডেব্রিস বা খাদ্য কণা, জীবাণু, ব্যাকটেরিয়া যাই বলুন, যেগুলো জমে থাকছে সেইগুলো মেকানিক্যাল ওয়েতে ব্রাশের মাধ্যমে পরিষ্কার হয়। তাহলে আপনি বলতে পারেন যে আমাদের কি তাহলে টুথপেস্টের দরকার নেই? টুথপেস্টের দরকার আছে। আমরা যখন সকালবেলা ব্রাশ করি, তারপর দেখবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ফ্লেভার থাকে। আমরা বেশ ভালো লাগছে, একটা এই ফ্লেভার পাচ্ছি, ওই পেস্টের ওই ফ্লেভার পাচ্ছি। এছাড়া টুথপেস্টের মধ্যে একটা অ্যাব্রেসিভ এজেন্ট থাকে। আমাদের ধরুন এই ফুড পার্টিকেলস আমরা চিউ করছি, বিভিন্ন খাবার খাচ্ছি, আর আমাদের টুথ সারফেসের যা অ্যানাটমি, তাতে একদম বাংলায় বললে উঁচু নিচু অনেক রকম কাজ, ফসা, অনেক রকম ব্যাপার আছে। সেই জায়গাগুলো ক্ষয়ে যায়। সেই অ্যাব্রেসিভ এজেন্ট যেগুলো আছে সেগুলো ওটাকে যেমন প্রিভেন্টও করে। এবার আপনি বলতে পারেন তাহলে ওটা রাফ সারফেস প্রিভেন্ট করার জন্য ইউজ করছি, তাহলে জিভও আমাদের অনেক রাফ সারফেস আছে, তাহলে ওখানে কেন ব্যাকটেরিয়া জমছে না? কেন ব্যাকটেরিয়া তার কলোনি ফর্ম করে আমাদের মুখের আরো ক্ষতি করছে না? কারণ জিভটা একটা কন্টিনিউয়াস মুভমেন্টের মধ্যে থাকে। ঠিক। এবার আমি উল্টো দিক থেকে আসছি, সেটা হচ্ছে একজন ক্রেতা যখন মাজন কিনবেন, আমি বলছি যে কত শতাংশ মানুষ অতটা ধৈর্যশীল হবেন সেটা অন্য প্রশ্ন, কিন্তু আমি বলছি অধিকাংশ টুথপেস্টের গায়ে তো কম্পোজিশনও লেখা থাকে না, কোনো কেমিক্যাল আছে কি না বা কত পার্সেন্ট আছে আমি তো জানতেও পারবো না চাইলেও। একদম ঠিক বলছেন, সচেতনতার অভাব। ট্রাইক্লোসানের কোনো দরকার নেই টুথপেস্টে। আচ্ছা, কোনো দরকার নেই। যেটা নিয়ম 0.3% ট্রাইক্লোসান টুথপেস্টে ইউজ হচ্ছিল কিংবা এখনো কিছু ক্ষেত্রে হচ্ছে, এবং 0.2% মাউথ ওয়াশে। আমরা দেখেছেন অনেকেই এখন মাউথ ওয়াশ ইউজ করা একটা হ্যাবিট হয়ে গেছে। শুতে যাওয়ার আগে একটু লিকুইড ওষুধ নিয়ে কুলকুচি করে বড় শপিং মলে যান, দেখবেন আপনি টুথপেস্ট এবং মাউথ ওয়াশ একসঙ্গে পাচ্ছেন, ডাক্তারকে লিখতে হচ্ছে না, নিজেরাই গিয়ে সবাই কিনে আনছে। তো জরুরি? কোনো জরুরি নেই। আপনি নর্মাল জল দিয়ে ভালো করে কুলকুচি করুন না, দরকার হলে একটু গরম জল দিয়ে করুন না। আমরা রেডিমেড করছি। এক্ষেত্রে মানসিকতাটা একরকম যে আমি একেবারে সম্পূর্ণ ব্যাকটেরিয়া ফাঙ্গাস মুক্ত করব, সেখানে গিয়ে সমস্যা আছে। আমি দ্রুত একবার দেখাবো যে সকাল বিকেল বা রাতে ব্রাশ করার যে অভ্যেস, যে সাধারণ একটা দামি টুথপেস্ট যদি আমি কিনি তাহলে আমার দাঁত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, ওই বিজ্ঞাপনের মতো সুরক্ষা বলয় তৈরি হবে, এই মিথও কিন্তু ভেঙে দিল এই গবেষণা। কসবার বাসিন্দা সংঘমিত্রা মণ্ডল মেয়ে স্কুল থেকে ফিরে সাবান দিয়ে হাত না ধুলে খাবারে হাতই দিতে দেন না, আবার খেয়ে ওঠার পর দাঁত মাজা মাস্ট, সবই সন্তানকে সুস্থ রাখার জন্য। কিন্তু এখন টক্সিক্স লিঙ্ক নামে এক সংস্থার সাম্প্রতিক সমীক্ষা বলছে টুথপেস্ট এবং হ্যান্ড ওয়াশের একাংশে মাত্রাতিরিক্ত পরিমাণে ট্রাইক্লোসেন রয়েছে, যা নিয়মিত শরীরে গেলে মারাত্মক ক্ষতি হতে পারে। এটা শোনার পর থেকেই প্রবল আতঙ্কে ভুগছেন সংঘমিত্রা। আমরা হাইজিনিক সেন্সে আমরা মায়েরা বলি বাচ্চাদেরকে হাত ধুতে, ভালো করে বারবার হাত ধুতে, নোংরা ঘেটে আসলে বা বাইরে থেকে স্কুল থেকে এলে আমরা হাত ধুতে বলি, তারপরে খেতে বসার আগে হাত ধুতে বলি, খাওয়ার পরে হাত ধুতে বলি। তো আমি রিয়েলি এটা মেনে নিতেই পারছি না যে তাহলে আমরা কি ইউজ করব। সংঘমিত্রা একা নন, যে কোনো মাই তার সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এসব করেন। তারা আর কি করে জানবেন যে এসব জিনিসে মাত্রাতিরিক্ত পরিমাণে ক্ষতিকর রাসায়নিক মিশে থাকতে পারে? ল্যান্সডাউনের তন্দ্রা দাস যেমন বিশ্বাসই করতে পারছেন না ব্যাকটেরিয়া মারতে গিয়ে তার শরীরে প্রতিদিন বিষ যাচ্ছে। এটা তো আমরা জানতাম নয়, মানে এই যে ব্যাকটেরিয়া মারতে গিয়ে বিষ ঢুকছে ব্যাপারটা, এটা তো নতুনত্ব আমাদের কাছে। এই কথাটা পুরো মানে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করছে আমাদের। তন্দ্রার মেয়ে অন্বেষার আবার দাঁতে ব্যথায় খুব ভয়। নবম শ্রেণীর এই ছাত্রী এতদিন তাই দিনে 3 বার করে দাঁত মাজত,
কিন্তু সমীক্ষার কথা শুনে তার মনে ভয় ধরে গেছে। দাঁত ঠিক রাখতে গিয়ে বাকি শরীরটা যাবে না তো? সুস্থ থাকতে কে না চায়, কিন্তু তা থাকতে গিয়ে যদি বিপদের মুখোমুখি হতে হয় তাহলে তো চিন্তার শেষ নেই। পার্থপ্রতিম ঘোষ ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। গবেষক মধুসূদন দাসের কাছে আসবো। এই ট্রাইক্লোসান, এই যে কেমিক্যালটা, এটা কানাডায় ব্যান, আমেরিকায় ব্যান করা হয়েছে। 2010 সালে ইউরোপিয়ান ইউনিয়ন এই ট্রাইক্লোসানকে ব্যান করেছে। আমাদের দেশে এখনও সচেতনতার অভাবে চলছে। এ নিয়ে কোনো মামলা হবে না? কোনো আমাদের যে এজেন্সিগুলো আছে যাদের দায়িত্ব প্রতি মুহূর্তে নাগরিকদের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক করা এবং যেটা ক্ষতিকর সেটাকে নিষিদ্ধ করা, তারা নড়েচড়ে বসছে না কেন? না, আমাদের দেশে এইটাই বড় সমস্যা যে আমাদের দেশে এইরকম সঠিক মাত্রা কত হওয়া উচিত, যাকেও আমরা বলি পারমিসিবল লিমিট। অনেক সময় অনেক কেমিক্যাল আমাদের ব্যবহার করতে হয়, কিন্তু তার একটা পারমিসিবল লিমিট আছে যে এই এতটা সেটা নির্ধারণ করা এবং সেটা হচ্ছে কিনা সেটা চেক করতে হবে, এবং সেটা ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা, মানে কোম্পানি তারা এই নির্দেশিকাটা মেনে চলছে কিনা। নাকি মধুসূদন বাবু সোজা কথা বলবো যে এই বহুজাতিক সংস্থাগুলোর হাত এত লম্বা যে এজেন্সিগুলোর চোখে বেঁধে দেওয়া যায়, সোজা কথা। সেই কথাটা আমি সেইভাবে বলতে পারবো না, কিন্তু এরকম একটা নির্দেশিকা আমাদের দেশে থাকা দরকার এবং তার সঠিক পালন করা হচ্ছে কিনা দেখা দরকার। আর আমি এই প্রসঙ্গে একটু আগের কথা বলবো ডক্টর গিরি সরকারের সঙ্গে। উনি বলছেন যে ব্রেস্ট ফিডিং থেকে নয়, এই ট্রাইক্লোসান ইউজ করার জন্য দীর্ঘদিন যদি ব্যবহার করা হয় তাহলে জেস্টেশনাল পিরিয়ড মানে গর্ভাবস্থায় তার বাচ্চারও অনেক ক্ষতি হতে পারে, তার নিউরাল সিস্টেমের ক্ষতি হতে পারে। কারণ থাইরয়েড হরমোনটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য দরকার। যদি মাদারের থাইরয়েড হরমোনের লেভেল যদি কমে যায়, মানে ট্রাইক্লোসান থাইরয়েড হরমোনের লেভেলটাকে কমিয়ে দেয়, তার মানে থাইরয়েড হরমোন বডিতে তৈরি হচ্ছে কিন্তু এফেক্টিভলি সেই লেভেলটা কমে যাচ্ছে, সেই এফেক্টটা তার বেবির মধ্যেই পড়ে। তার মানে ব্রেস্ট ফিডিং নয়, তার অনেক আগে থেকে ডেভেলপমেন্টাল পিরিয়ড থেকে তখন থেকেই কিন্তু এই, এবং এটা সাম্প্রতিক একটা গবেষণা, এই রিসেন্টলি গবেষণায় দেখা গেছে তারা ফগের উপর, ব্যাঙের উপর পরীক্ষা করে দেখিয়েছে যে ডেভেলপমেন্টের ভীষণ ক্ষতি হয়। আসলে এই ক্ষতি হওয়া মানে ট্রাইক্লোসানটা শুধু থাইরয়েড শুধু নয় বা ইস্ট্রোজেন নয়, অনেক হরমোনের একটা কমন ক্ষতিকারক। কারণ হচ্ছে এই হরমোনগুলো আমাদের শরীরে ঢুকে সেখানে সেলের মধ্যে ঢোকার জন্য একটা অ্যান্টেনা ব্যবহার করে, মানে যাকে আমরা রিসেপ্টর বলি। এই অ্যান্টেনাতে এই যে ট্রাইক্লোসান বা আরো এরকম অনেক কেমিক্যাল আছে, এই কেমিক্যালগুলো হরমোনের স্ট্রাকচারের মতো এদের কিছুটা, মানে কোন অংশটা যে অংশটা অ্যান্টেনার সাথে বাঁধতে পারে। এই কেমিক্যালগুলো শরীরে ঢুকে গিয়ে ওই অ্যান্টেনার মধ্যে আগে থেকেই বেঁধে যায়। এইবারে যদি আগে থেকে ওই অ্যান্টেনাগুলো অকুপাইড হয়ে যায় তাহলে হরমোন, আসল যে হরমোন, সে গিয়ে সেলে আর ঢুকতে পারে না। ঠিক, তার মানে আসল হরমোন বডিতে তৈরি হচ্ছে, মানে শরীর ঠিকঠাক ভাবে কাজ করছে, কিন্তু সেই হরমোনটা তার কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না, কারণ সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। সেজন্য এই যে কেমিক্যালগুলো শুধুমাত্র কোনো একটা বা দুটো বা এরকম উদাহরণ নয়, মানে শুধু স্পারমাটোজেনেসিস বা পুরুষ মহিলার ইনফার্টিলিটি করে তা নয়, এটা একটা সামগ্রিকভাবে একদম অনেক হরমোনের ক্ষতি করে, সামগ্রিক হেলথ হ্যাজার্ড ডেকে আনছে। তিনজনের কাছেই আমার একটাই প্রশ্ন যে সাধারণ মানুষ দোকানে গিয়ে কি করবেন, কোন টুথপেস্টটা কেনা উচিত বা কি দেখে কেনা উচিত? আদৌ কি এই কোম্পানিগুলো সবাই কম্পোজিশন লেখে? যদি না লেখে কি দেখে, কিভাবে একজন শিশুর ক্ষেত্রে আপনি বলুন যে কিভাবে? প্রথমে তো বলবো যে মাউথ ওয়াশ যেগুলো, সেগুলো বাচ্চাদের ক্ষেত্রে ইউজ না করা, একদম ব্যবহার না করা, কারণ মাউথ ওয়াশ প্রয়োজন নেই। যেটা আমাদের জেনারেশন কেউ মাউথ ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে বলা হয়, একদম প্লেন জল দিয়ে কুলকুচি করতে পারে। সাবানের ক্ষেত্রে মানে হাত ধোয়ার ক্ষেত্রে ওই লিকুইড সোপগুলো দেখে নেওয়া যে আছে কিনা, কারণ ওদের একটা মাত্রা থাকে লেস দ্যান 0.03%। টিক্লোসান থাকলে তাও ইউজ করা যেতে পারে। আর শিশুদের ক্ষেত্রে দরকারই নেই ব্যবহার করার, এমনি যে অর্ডিনারি সোপ সেগুলো ব্যবহার করতে পারে। কিছু কিছু ন্যাচারাল প্রোডাক্ট পাওয়া যায়, যেরকম ধরুন টি ট্রি অয়েল পাওয়া যায়, সেইগুলো দিয়েও কিন্তু হাত ওয়াশ করলে কিছুটা বলা হয় যে ওটাও অ্যান্টিমাইক্রোবিয়াল এফেক্ট আছে। তাছাড়া টুথপেস্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্রাশটাই দাঁত মাজার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, মানে দাঁতটাকে পরিষ্কার রাখা, পদ্ধতি কিভাবে আমি ব্রাশটা করছি। হ্যাঁ, ব্রাশের যেহেতু পদ্ধতি, দা মেকানিজম অফ মুভমেন্টটা কি হবে ওরাল ক্যাভিটির মধ্যে, সেটা ইম্পর্টেন্ট। সেই জন্য শুধু ব্রাশ দিয়েও করা যেতে পারে, তা নইলে যদি ন্যাচারাল যেরকম নিম ডাল যেটা বলছিলেন উনি, সেটাও ব্যবহার করা যেতে পারে। ডক্টর বিশ্বাস?
আমি যেটা বলবো যে বাজারে এখন যা টুথপেস্ট পাওয়া যাচ্ছে 50%-এ দেখা যাচ্ছে ট্রাইক্লোসান আছে, 50%-এ ট্রাইক্লোসান নেই। সুতরাং আমাদেরকে সচেতনতা নিতে হবে। ডাক্তারদের, মিডিয়া, সমাজের সবাইকে এগিয়ে এসে আমার দরকার নেই ট্রাইক্লোসান রাখার, কারণ সাধারণ জনগণ তারা ওষুধের দোকানে গিয়ে কম্পোজিশন আপনি লিখলেও, হ্যাঁ ম্যান্ডেটারি করে দেওয়া উচিত যে কম্পোজিশন লেখা হোক, কিন্তু কজন মানুষ যারা আসে হসপিটাল কিংবা চেম্বারে তারা ওই কম্পোজিশন দেখে কিনবে, সেটা হয় না। সুতরাং আমার ট্রাইক্লোসানের কোনো দরকার নেই, একদম সোজা। হ্যাঁ, এই প্রসঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলিনি। এই ট্রাইক্লোসান সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে ব্রেস্ট ক্যান্সারের সেল ক্যান্সারটাকে আরো বাড়িয়ে দেয়। মানে ক্যান্সারের তো একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে সেল প্রলিফারেশন। এই ট্রাইক্লোসান কেমিক্যালটা সেলের প্রলিফারেশনটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, তার মানে ক্যান্সারটাকে অ্যাগ্রাভেটেড করে, মানে আরো আগে ক্যান্সারটা করে দেয়। মানে আমি বলছি, বিশ্বাস করুন এই আলোচনায় এইটাই বাকি ছিল, মানে এতগুলো ক্ষতির অংশ দেখতে দেখতে চূড়ান্ত ক্ষতিটাই বাকি ছিল। কার্সিনোজেনিক কম্পাউন্ড, এক কথায় বলি। আর একটা ইম্পর্টেন্ট বিষয় বলার দরকার আছে, আজকে যদি আগামী 5 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে আমরা যদি ট্রাইক্লোসানের ব্যবহার বন্ধ করে দিই, তাতে কিন্তু আমাদের রক্ষা নেই। কারণ ট্রাইক্লোসানটা বায়ো অ্যাকুমুলেশন, আমাদের শরীরের মধ্যে দীর্ঘদিন ধরে এই যে ব্যবহারের শরীর এবং প্রকৃতি, আমরা খানিকক্ষণ আগে যেটা দেখি ইকোসিস্টেমের উপরে একটা এফেক্ট করছে। এবং বডিতে আমরা যে থাকে, যেমন বাচ্চাদের খেলনাতে তো রয়েছে, যদি আমরা ডিডিটি ব্যান করি, আগামী 22 বছর ধরে তার এফেক্ট আমাদের পোয়াতে হবে। সেই একই ভাবে ট্রাইক্লোসানটা আজকে যদি আমরা বন্ধ করে দিই, যদি সবার সদিচ্ছা থাকে, গভর্নমেন্ট, কোম্পানি সবাই, তার ফলে আমাদের অবকাশ নেই যে এই ক্ষতিকর রাসায়নিক সম্পর্কে সচেতনতা, এবং অবশ্যই বহুজাতিক সংস্থাগুলি যা তৈরি করছে সেইগুলোর ওপর একটা ভিজিলেন্স এই মুহূর্তে কেন্দ্রীয় সংস্থা, যে এজেন্সির দায়িত্ব জনস্বার্থ সম্পর্কিত বিষয়গুলিতে নজর রাখার, তাদের রাখতে হবে। এই অনুষ্ঠানে আমি শেষ করব, সাহিত্যে, সমাজে বারবার আমরা দেখেছি যে দাঁত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দাঁতের আমি, দাঁতের তুমি, দাঁত দিয়ে যায় চেনা, প্রায় সেরকম দন্তবিভ্রাট বহু ক্ষেত্রে কিন্তু শিল্প সৃষ্টিও করেছে। কিভাবে দেখুন। টুথপেস্ট নিয়ে কথা আর দাঁত আসবে না তা কি হয়? এই জন্যই বোধহয় বলে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। সাহিত্য থেকে সিনেমা, দাঁত নিয়ে বিভ্রাটের শেষ নেই, তা সে মানুষের দাঁত হোক বা ইয়েতির। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদাই একমাত্র লোক যে দেখেছিল ইয়েতির নাকি 30খানা ধারালো ছুরির মতো দাঁত আছে। দাঁত নিয়ে টেনিদার ক্লাসিক গুলগপ্পের অবশ্য এখানেই শেষ নয়। তার কুট্টি মামা নাকি মহাভারতের এক ঘা মেরে এক বাঘের সব দাঁত ফেলে দিয়েছিল, তারপর থেকে সেই বাঘ পুরো নিরামিষাশী। গুল গল্পের কথা হবে আর ঘনাদার কথা হবে না তা কি হয়? তিনিই তো একমাত্র ব্যক্তি যিনি বাঁধানো দাঁতের মধ্যে গোপন ক্যামেরা রাখেন, আর টর্পেডোতে করে তা পাঠিয়েও দিতে পারেন নির্দিষ্ট গন্তব্যে। আবার ইউরোপ জুড়ে রয়েছে টুথ ফেয়ারির গল্প। দাঁত পড়ার পর শিশুরা সেই দাঁত রাখে বালিশের নিচে, টুথ ফেয়ারি এসে সেই দাঁত নিয়ে যায়, বদলে রেখে যায় উপহার। গালফোলা কাঁদো কেন? দাঁতে বুঝি বেদনা? এসো এসো ঠুকে দিই, মিছে আর কেঁদো না। সুকুমার রায়ের ছড়ার হাতুড়ে ডাক্তারের কাছে সব রোগের নিদান। দাঁতের ব্যথারও ঠুকে দিলেই সারাই করে দেওয়া যাবে, কিন্তু যেটা করা যাবে না তা হলো Nothing is impossible, ना? ले, अब डाल दे इसको वापस अंदर। हाँ? एबीपी आनंद। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, শালিমার শেফ গুড় মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল।